সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জানিয়ে দেব ভয়ঙ্কর সব সংবাদ যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশে ফিরছেন হাসিনা। বাংলাদেশ প্রসঙ্গে ভারতের কথায় মেনে চলবে আমেরিকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একদিকে দেশে ফেরার বার্তা দিচ্ছেন শেখ হাসিনা, বলছেন এবছরের মধ্যেই তিনি দেশে ফিরবেন। ঠিক অন্যদিকে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তিস্তা প্রকল্পের বাস্তবায়ন করতে চাইছে তারেক রহমানের দেশ। ভারতের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলছে পদ্মাপাড়, কিন্তু শুধুমাত্র ভারতের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলছে ঢাকা তাই নয়, খানিকটা অসন্তুষ্ট ট্রাম্পের দেশও। ফলে এখন ভারত একেবারে হাতে রাখতে চাইছে ওয়াশিংটন। শুরুটা হয়েছিল 2025 সালের ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয়বার ক্ষমতার মসনদে বসে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এরপর সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের বিষয়টি ছেড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভারতকে সবথেকে ঘনিষ্ঠ মনে করেছে সেটার বলার অপেক্ষা রাখে না। তো চীনের প্রভাব মুক্ত রাখতে যে নয়াদিল্লি অনেক বেশি সিকিউর সেটা বোঝে ট্রাম্পের দেশ। সে কারণে অবাধে ভারতকে নিয়ে সর্বসম্মুখে এমন বক্তব্য করেন তিনি। অনেক জল বয়ে গিয়েছে, শুল্ক যুদ্ধে খানিকটা ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে পৌঁছয়, এরপর স্বাভাবিকও হয়। এদিকে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে সার্জিও গোরকে পাঠানো একটি কূটনৈতিক বার্তা বহন করে। সেটার নতুন করে বলার কিছু নেই, কারণ তাকে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূতেরও দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। শোনা যায় স্যার ট্রাম্পের সঙ্গে যখন খুশি তখন কথা বলতে পারেন, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন, যে কারণে তাকে দক্ষিণ এবং মধ্য এশিয়ার দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে শুভকামনা জানিয়েছেন সার্জিও গোর। এক্স হ্যান্ডেলে সার্জিও গোর লিখেছেন, বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করায় ত্রিবেদীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে, তার সাফল্য কামনা করছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য বিষয়ক বিশেষ দূত হিসাবে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে। এই একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সার্জিও গোর দীনেশ ত্রিবেদীকে ফোন করে শুভেচ্ছা জানাতেই পারতেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তিনি যখন নির্দিষ্ট করে এমন মন্তব্য, তাতে বোঝা যায় ভারতকে ঠিক কতটা গুরুত্ব দিচ্ছে আমেরিকা। এটা আরো স্পষ্ট হয়ে উঠেছে যখন চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে বাংলাদেশ। বুঝে গিয়েছে বাংলাদেশ চীনকে ডেকে আনছে দক্ষিণ এশিয়াতে আধিপত্য বিস্তার করার জন্য, কিন্তু চীন ইস্যুতে বিশেষ করে চীনের আধিপত্যবাদের বিরুদ্ধে ভারত এবং আমেরিকার মনে এক। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিচ্ছে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব একদিকে যেমন সহ্য করবে না, সেরকমই ভারতের নেতৃত্বে প্রভাব ঠেকাতে এই পুরো অঞ্চলকে ভারতের সহযোগিতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র। এমনকি সার্জিও গোর একটি সাক্ষাৎকারে বলেছেন, মোদী এবং ট্রাম্পের নেতৃত্বের ধরনই মিল। এই দুই নেতাই বাস্তবিক ক্ষেত্রে কাজ করে ফলাফল দেখিয়ে দেওয়াতে বিশ্বাস করে। এই বার্তাগুলো এখন খুবই পরিষ্কার, বাংলাদেশের বিষয় শুধু নয়, গোটা দক্ষিণ এশিয়ার ভারতের কথাই মেনে চলবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেটা আদৌ কি বুঝতে পারছে বাংলাদেশ? তার উপর শেখ হাসিনার এবছরের মধ্যেই দেশে ফেরার আত্মবিশ্বাসী বক্তব্য অনেকেই দুয়ে চার করার চেষ্টা করছেন। এই যে 7 খুন করলো তার পুলিশ দিয়ে, আমি জানি না পুলিশরা ভুলে গেল 460 পুলিশ ফাইল পরিয়ে তাদেরকে নিয়ে পা বেঁধে ঝুলে রেখে দিল। আর সেই পুলিশ এখন এই 7-7টা খুন করা খুনিদেরকে বাঁচানোর জন্য তারা কঠোর নির্দেশনা জারি করে। জামিন হওয়ার পরে আবার আরেকটা সন্ন্যাস দেখায়, ঘুষ দুর্নীতি পদে পদে। এখন ঘুষ কোনো কাজই হয় না, যা কিছু করতে যাবেন টাকা দিতে হবে, এমনই একটা অবস্থা। আর ঘরেও নিরাপত্তা নেই, রাস্তায় নিরাপত্তা নেই, দেশবাসী চরম নিরাপত্তা হচ্ছে এবং জুলুম, অত্যাচার, নির্যাতন, ঘর বাড়ি লুটপাট। একটা ইউনিয়ন, আমাদের ইউনিয়নের নেতা করে বাড়ি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো অধিকার নেই, কারণ তারা অবৈধ ক্ষমতা দখলকারী এবং সান্ধ্য ভোটে ক্ষমতা আসেন। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত। আওয়ামী লীগের দেশের স্বাধীনতা এনেছে। বাংলাদেশের ইতিহাসের সাথে আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের সাথে আওয়ামী লীগ সম্পৃক্ত। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা গেলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের উন্নতি হয়, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরে আসে। জঙ্গি, সন্ত্রাসী, চুরি, ডাকাতি থেকে মানুষ মুক্ত জীবন পায়, ব্যবসা বাণিজ্য, বেচা কেনা সবকিছু শান্তিতে করতে পারে। আজকে আমাদের হাতে নেতা করে বন্দী, সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। আওয়ামী লীগের প্রতি নিষিদ্ধ প্রত্যাহার করতে হবে। দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিতে হবে এবং এই খুনের বিচার যদি না করে এই খুনের সরকারকে পদত্যাগ করতে হবে। কাজে এই বলে আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে বিশ্ব জনমত গড়ে তোলেন। জানি না কেন এত ঘটনা ঘটে যাচ্ছে, কবরের শান্তি বাংলাদেশে এখন, কিন্তু বিশ্বের সবার জন্য একটা নিশ্চুপ। কেন? আওয়ামী লীগের আমলে সবাই এত সোচ্চার ছিল, এখন সকলের মনে এরকম পেটে গেল, আমি জানি না। সবাই একদম নিশ্চুপ হয়ে গেল। কেন নিশ্চুপ হলো? কিসের জন্য? সেটা আমার প্রশ্ন। এখন কি আন্তর্জাতিক বিবেক জেগে ওঠে না? এত খুন খারাপের রক্ত, গাছের পর লাশ যাচ্ছে, কবরে লাশ, পুকুরে লাশ, জঙ্গলে লাশ, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি নিহত নির্যাতিত। সেই জন্য জঙ্গলের মধ্যে সেই সংখ্যালঘু মেয়েকে রেপ করে ফেলে রেখে গেছে, ঘরের মধ্যে ঢুকে স্বামী রেখে তাকে রেপ করে, সেই ছবি তুলে আবার ভিডিও পাঠায়। যারা করে, যারা মারে, তত দেখাই যাচ্ছে।
তো এখন বিশ্ব বিবেক কোথায়, সেটা আমার প্রশ্ন। এখন সেই সাংবাদিকরা কই, সে বুদ্ধিজীবীরা কই, আমাদের বাংলাদেশে যারা তারাই বা নিশ্চুপ কেন? আমরা হয়তো সবার জন্য সবকিছু উন্মুক্ত ছিল, সমালোচনা সবকিছু করতে পারতো, এখন পারে না কিসের জন্য? এখন নাকি গণতন্ত্র এসে যাও। আমি এটুকু বলবো যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আজকে এই অন্যায়ের বিরুদ্ধে সকলে প্রতিরোধ করে তোলেন। জনতার জয় ইনশাল্লাহ হবেই হবে। মানুষের জন্য শান্তি ফিরে আসবে, বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে 2041 সালে গড়ে তুলবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশকে কি চীনের হাতে তুলে দিতে চাইছেন তারেক রহমান? তাদের সম্পর্ক যে গভীর জায়গায় পৌঁছাচ্ছে তার ইঙ্গিত অনেকগুলি বিষয় বোঝা যাচ্ছে। এদিকে কূটনৈতিক স্তরে অনেকে বলছেন যত বাংলাদেশকে কাছে টানছে ততই ভারত দূরে সরে যাচ্ছে। চীন থেকে ফিরে তারেক রহমান বললেন, দেশের শিশুদের তৃতীয় ভাষা হিসাবে চীনের ভাষা মান্দারিন শেখ সরকার। সংসদেও বললেন সেটা। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? তাহলে কি চীনা আধিপত্যে ছেয়ে যাবে পদ্মাপার? শোনা যাচ্ছে চীন নাকি প্রস্তাব দিয়েছে মিয়ানমার হয়ে চীন যাওয়া, অর্থাৎ বাংলাদেশ যদি চায় তবে মিয়ানমারকে করিডোর বানিয়ে সড়ক পথে চলে যাওয়া যাবে চীনে, যেখানে খুব দ্রুত পণ্য আসতে পারে। সমুদ্র পথে আসতে সময় লাগতো 15 থেকে 20 দিন, অর্থাৎ যোগাযোগের একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাবে যদি এটা হয়ে থাকে। 22 জুন থেকে 26 জুন চীন সফর করেছিলেন তারেক রহমান। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকও করেছেন। এরপর উঠে আসছে মিয়ানমার করিডোরের প্রস্তাব, যেটা নিয়ে উদ্বেগ ভারতও। কারণ এই করিডোর হলে ভারতের কিন্তু অনেক ক্ষতি হতে পারে। সেটা কেন? কারণ এখানে দুটি অঞ্চলের কথা উঠে আসছে, যেমন চট্টগ্রামের আনোয়ারা এবং বাগেরহাটের মংলা। 16 জুন আনোয়ারায় চীনা অর্থনৈতিক প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক, এবং অনিয়ারায় যেখানে প্রায় 800 একর জমির উপর গড়ে উঠবে একটি শিল্পনগরী, যেখানে পোশাক শিল্পের নানা শিল্প গড়ে উঠতে পারে। ঠিকঠাক বাস্তবায়ন ঘটলে প্রায় 1 লক্ষ মানুষ কাজও পাবেন, খুলবে অর্থনৈতিক চাকা। একই সঙ্গে বাগেরহাটের মংলা বন্দরের পাশেও তৈরি হবে 3 বাংলাদেশ মংলা প্রতীক অঞ্চল। কিন্তু মংলা বন্দর করে কার্যত ভারতের উপর নজরদারি চালাতে পারবে চীন। একটা তো লালমনিরহাট রয়েছেই, তার সঙ্গে আবার এই মংলা বন্দর, যেখানে অবশ্যই নজর রাখছে। এখন শেষমেশ ভারত এই ব্যাপারে কতটা কি সমর্থন দেয়, আদৌ সেটা দেয় কিনা, সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। এছাড়াও জানা যাচ্ছে যে চীনের এই কোম্পানি বাংলাদেশে গ্যাস অনুসন্ধান থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন, ব্যাটারি এবং রেলওয়ে যন্ত্রাংশ তৈরির মতো প্রায় 11টি বড় বড় খাতে 9 বিলিয়নের বেশি ডলারের ডালা সাজিয়ে বসছে। এদিকে ঢাকার কেরানীগঞ্জে নতুন কারখানা করতে বিনিয়োগ আসছে। অন্যদিকে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চাইছে চীন, এবং নতুন একটা বাংলাদেশের শিশুদের তৃতীয় ভাষা হিসাবে মান্দারিন শেখানোর বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন, আর যেটা বলেন এবার তারেক রহমান। তিনি জানান, চীনের অর্থনৈতিক এবং বিশ্ববাজার চাকরির সুযোগের কথা বিবেচনা করে শিক্ষার্থীদের এই ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারতকে উপেক্ষা করে কিভাবে কতটা পারবে তারেক রহমানের সরকার, সেটা কিন্তু দেখার বিষয়। কারণ এই যে তৃতীয় ভাষা শেখানোর কাজ শেখা হবে এবং সেটা চীনা ভাষা, এটা কতটা কি প্রভাব ফেলতে পারে এটাও কিন্তু দেখার। কারণ নিরাপত্তার দিক থেকে ভারত অত্যন্ত স্পর্শকাতর। সেই জায়গায় দাঁড়িয়ে চীনের কথা এখন কিছু করে বসলো বাংলাদেশ, যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে মোটেই কিন্তু সন্তুষ্ট হবে না ভারত। সেদিক থেকে সবকিছু যে নজরে রাখছে নয়াদিল্লি, সেটাও আর বলার অপেক্ষা রাখে না। দলটাকে আইন পাশ করিয়ে নিষিদ্ধ করে দেওয়া হলো। দেশে যে দলের চিহ্ন রাখতে চায় না সরকার, সেই দলকে কেন ভয় পাচ্ছে বিএনপি সরকার? যে দলের নেত্রী দেশের বাইরে মাথার উপর মৃত্যুদণ্ডের মতো সাজার ঘোষণা, সেই নেত্রীর কথা শুনে কেন এত প্রতিক্রিয়া আসছে গণমাধ্যমে? তাহলে কি সত্যিই এবার নড়ে চড়ে বসলো প্রশাসন? কেউ কেউ তো প্রশ্ন, পর্দার আড়ালে ভারত, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মতো পরাশক্তিগুলোর কূটনৈতিক আলোচনা এবং বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের নজরদারি কি শেখ ফেরার পথকে মসৃণ করছে? সেই কারণেই কি ভয় পাচ্ছে সরকার? 1.5 বছর আগে বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান বলেছিলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা কি বলছে সেটা জানা দরকার আমাদের। তিনি শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞাকে উদ্ভট এবং হাস্যকর বলেছিলেন। সেই তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান এখন নিজেই আদালতের দোহাই দিয়ে গণমাধ্যমকে সতর্ক করছেন। তিনি বলছেন শেখ হাসিনার বক্তব্যে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু আদালত তো বলেছিল হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যকে নিয়ে খবর করা যাবে না। একবারও কিন্তু আদালত বলেনি শেখ হাসিনার সমস্ত বক্তব্যে নিষেধাজ্ঞা। কোন গণমাধ্যম তা প্রচার পারবে না, এটা বলেনি আদালত। তার বিদ্বেষমূলক বক্তব্যে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত, কিন্তু তখনও প্রশ্ন উঠেছিল যে কোনটা বিদ্বেষমূলক বক্তব্য আর কোনটা সেটা কে নির্ধারণ করবে। তবে এই আবহে হঠাৎ করে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমানকে শেখ হাসিনার ফেরার বিষয়ে প্রতিক্রিয়া দিতে দেখা যাচ্ছে। সেই প্রতিক্রিয়া কেন দিতে হচ্ছে তাকে, এই নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। আসলে সবটাই ঘটছে শেখ হাসিনার ফেরার বক্তব্য নিয়ে। তিনি একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি এবছরের মধ্যেই দেশে ফিরবেন, অর্থাৎ 2026 সালের মধ্যে দেশের কথা ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। আর সেটা নিয়েই নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাংলাদেশে। প্রতিক্রিয়া আসছে সরকারের পক্ষ থেকেও, যেটা থেকে অনুমান করা যায় ফেরার বার্তাতে বেশ ভয় পেয়েছে সরকার। 2024 সালের অক্টোবর, যখন ভরা অন্তর্বর্তীকালীন সরকারের জমানা, যখন প্রবলভাবে শেখ হাসিনার বিরুদ্ধে চলছে,
সেই সময় উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছিলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবারতন্ত্র রাজনৈতিক দলগুলোকে দেখুন, তাদেরকে বেশি দিন কিন্তু সরিয়ে রাখা যায়নি। তখন তার বক্তব্য নিয়ে অবশ্য বাংলাদেশে হাস্যকৌতুক সৃষ্টি করেছিল। কারণে কিছুদিন আগে কুগেলম্যানের বক্তব্য বলে একটি মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়। যে মন্তব্যটি ছিল সম্প্রতি শেখ হাসিনার সাক্ষাৎকারের পরে। ওই মিথ্যে ভাইরালটা ছিল এমন যে কুগেলম্যান নাকি বলছেন তিনি নাকি বিশ্বাসই করেন না যে শেখ হাসিনা ফিরতে পারেন দেশে, যেটার কোনো ভিত্তিই নেই। বরং কুগেলম্যান এটা বলেছেন যে বিশ্বের দেশগুলোর মধ্যে ভারসাম্য রক্ষায় বেশ পারদর্শী শেখ হাসিনা, অর্থাৎ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব, আইন থাকলে তার ফাঁকও রয়েছে। যে কারণে কে বিশ্বাস করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা থাকলেও তিনি কিন্তু দেশে ফিরতে পারেন, কারণ ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আদালতে সাজা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেই আদালতই অবৈধ। এটা নিয়ে আন্তর্জাতিক স্তর থেকে বেশ কিছু চিঠিও এসেছে, এটা জানে সরকারও। তাই এখন ফেরার বক্তব্যে ঘুম উড়েছে তাদের। শুধু তাই নয়, কার্যত দেখা যাচ্ছে কড়া প্রতিক্রিয়া, যেগুলো একটাও ধোপে টিকবে না। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। এদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার, সকল রাজবন্দীদের মুক্তি এবং শেখ হাসিনার ফাঁসির রায় বাতিলের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। এদিকে গ্রামের মানুষ এখন রাত জাগে না আর টেলিভিশনের সামনে বসে বিশ্বকাপ ফুটবল দেখার আনন্দে। রাত জাগে নির্ঘুম চোখে, গুমোট অন্ধকারে ঘেমে স্নান হতে হতে কখন বিদ্যুৎ আসে সেই প্রতীক্ষায়। ২০২৬ সালের জুন মাস, বাইরে তাপ প্রবাহ বইছে আর জনগণের বুকের ভেতরে বইছে ক্ষোভের তীব্র ঝড়। দেশের ৭টি জেলায় মানুষ এরই মধ্যে রাস্তায় নেমে পড়েছে, বিদ্যুৎ অফিসে হামলা হয়েছে, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ। আমরা আবার ফিরে গিয়েছি সেই দুঃস্বপ্নের সময়, যেই অপশাসনের কথা মনে হলেই গা ঘিন ঘিন করে। ঠিক সেই ২০০১ থেকে ২০০৬ সালের বাংলাদেশ, যখন বিএনপি আর জামায়াত জোটবদ্ধ হয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে এ দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে গ্রামাঞ্চলে দিনে গড়ে ৫ থেকে ৬ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তারা পর্যন্ত স্বীকার করছেন তাদের চাহিদার অর্ধেকও তারা সরবরাহ করতে পারছেন না। কেন্দুয়ার কথা শুনুন, চাহিদা ২৭ মেগাওয়াট, পাচ্ছে মাত্র ৯। শেরপুরের চিত্র আরও করুন, প্রয়োজন ৭০ মেগাওয়াট, বরাদ্দ মাত্র ৩৫। এই তথাকথিত ডেভেলপমেন্টের বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮,০০০ মেগাওয়াট ছাড়িয়ে গেছে শুনেই জনগণ হাসে। বাস্তবে উৎপাদন হচ্ছে ১৩.৫ থেকে ১৪,০০০ মেগাওয়াট, তার বিপরীতে চাহিদা ১৭,০০০। অঙ্কটা বড় কঠিন না। বাকি ৩,০০০ মেগাওয়াট সরাসরি জনগণের ভোগান্তির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এই সরকার। সবচেয়ে মৃষ্ঠুর বাস্তবতা হচ্ছে মধ্যরাতের পরিস্থিতি। আগে যখন গভীর রাতে চাহিদা স্বাভাবিকভাবেই কমে আসত, এখন উল্টো রাত ১০টার পর থেকে লোডশেডিংয়ের মাত্রা সবচেয়ে ভয়াবহ রূপ নিচ্ছে। কারণটা কি জানেন? দেশের লাখ লাখ ব্যাটারি চালিত রিকশা চার্জ হয় রাতেই, আর ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে মানুষ টেলিভিশন চালু রাখে। এখন প্রশ্ন হল, রিকশাওয়ালা কি চার্জ দেবে না? দেশের মানুষ বিশ্বকাপ দেখবে না? এই দাবিগুলো মোটেও অস্বাভাবিক নয়। রাতের বেলায় বিদ্যুতের চাহিদা বাড়লে সেই চাহিদা পূরণ করাটাই তো রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব। আর এই অজুহাতের মিছিলেই লুকিয়ে আছে আসল অপরাধ। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে কয়লা সংকট, যার মূলে আছে বিস্ময়কর রকমের দেউলিয়াত্ব।
পায়রা বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া ৯,০০০ কোটি টাকা, বাঁশখালীতে বাকি ৫,০০০ কোটি। পুরো পিডিবির বকেয়া প্রায় ৪৫,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। ঠিক যেভাবে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে দুর্নীতির কালো ধাবা গোটা জ্বালানি খাতকে ধ্বংস করেছিল, আজও ঠিক সেভাবেই অযোগ্য আর দুর্বৃত্তায়িত এক প্রশাসন বিপুল অঙ্কের বকেয়া জনিয়ে বিদ্যুৎ উৎপাদনকে মুখ থুবড়ে ফেলছে। একটি দায়িত্বজ্ঞানহীন সরকার কিভাবে পুরো জাতির জীবনযাত্রাকে জিম্মি করে রাখতে পারে, সেটার সবচেয়ে নিখুঁত উদাহরণ এই ২০২৬ সালের জুন মাস। রাজধানী ঢাকাবাসী যারা এতদিন ভাবতেন লোডশেডিং শুধু গ্রামের মানুষের সমস্যা, তাদের জন্যও আছে দুঃসংবাদ। যে বিশেষ সুবিধাপ্রাপ্ত নগরী এতদিন লোডশেডিং মুক্ত ছিল বলে দাবি করা হতো, সেখানেও এখন দিনে ২ থেকে ৩ দফায় ঘণ্টা দেড়েক করে বিদ্যুৎ যাচ্ছে, মানে কেউই আর রক্ষা পাচ্ছে না। এই যে পুরো দেশটা এক যোগলা আধারে ডুবে যাচ্ছে, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগের ফল নয়, এটা সম্পূর্ণভাবেই এক প্রশাসনিক বিপর্যয়। নেত্রকোনা থেকে সিলেট, টাঙ্গাইল থেকে ঝালকাঠি, দোহার থেকে রাজশাহী, সর্বত্রই মানুষ ফুঁসছে। মহাসড়ক অবরোধ করছে, বিদ্যুৎ অফিসে ভাঙচুর চালাচ্ছে, উপকেন্দ্রের মেশিন বন্ধ করে দিচ্ছে। শুধু শেরপুরেই পল্লী বিদ্যুৎ সমিতিলাদের ১১টি স্থাপনার নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে। প্রশাসন নিজের লোকজনকেই আর নিরাপত্তা দিতে পারছে না, অথচ এই প্রশাসনই আবার নাগরিক সেবা দেওয়ার কথা বলে ভোট চেয়েছিল। মনে পড়ে যায় ২০০১ সালের পরের সেই অশুভ দিনগুলোর কথা। সারা দেশে তখন বিদ্যুতের লাইন থেকে মৃত্যুর মিছিল ছিল নিয়মিত ঘটনা। গ্যাস ছিল না, বিদ্যুৎ ছিল না, ছিল শুধু দুর্নীতির মহোৎসব আর জামায়াতের উস্কানিতে সৃষ্ট দাঙ্গা আর নৈরাজ্য। এখন ২০২৬ সালে দাঁড়িয়ে পরিস্থিতি আরও অনেক বেশি জটিল। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বাণিজ্য সব খাতই এখন বিদ্যুতের ওপর পুরোপুরি নির্ভরশীল। এই ভয়াবহ লোডশেডিং মানে শুধু ফ্যান লাইট বন্ধ থাকা নয়, এর অর্থ ফসল নষ্ট হওয়া, কলকারখানা বন্ধ থাকা, শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হওয়া, হাসপাতালে জরুরি সেবা ব্যাহত হওয়া। অথচ ক্ষমতার মসনদে বসা দল আর তার দোসররা কেবল দিনের পর দিন হিসেব দিয়ে যাচ্ছে যে কি পরিমাণ ঘাটতি, কত কম গ্যাস পাওয়া যাচ্ছে, কবে নাগাদ কয়লা আসবে। এই সরকারি ব্যর্থতার মাশুল দিচ্ছে দেশের কোটি কোটি সাধারণ মানুষ। যে গ্রামের কৃষক সারাদিন মাঠে খেটে ঘরে ফেরে একটা পাখার হাওয়া খাওয়ার আশায়, তার ভাগ্যে জোটে চরম হতাশা। যে তরুণ মধ্যরাতে জেগে প্রিয় দলের খেলা দেখতে চায়, তাকে বসে থাকতে হয় প্রচণ্ড গরমে পুকুরে নেমে আসা মহিষের মতো ঘেমে, লোডশেডিংয়ের তালিকা হাতে। এই সরকার যেন এক অমানুষিক পরীক্ষাগার, যেখানে নাগরিক দুর্ভোগকে পরীক্ষার উপকরণ বানানো ছাড়া আর কিছুই শেখায়নি তারা। জনগণের চিৎকার, রাস্তায় নামা, অবরোধ, ভাঙচুর কিছুই যেন তাদের বিবেকে আঘাত হানছে না। কয়েকটা কেন্দ্রে কারিগরি ত্রুটি, একটু গ্যাস সরবরাহ কম, এই সব বলে দিন কাটিয়ে দিচ্ছে তারা। এখন প্রশ্ন হল, কবে এই অন্ধকার কাটবে? যে সরকার তার বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি কিনতে পারে না, বকেয়া বিল শোধ করতে পারে না, রাতের পর রাত দেশকে আঁধারে ঠেলে দিতে যার কোনো দ্বিধা নেই, সেই সরকারের অধীনে আলোর কোনো নিশ্চয়তা নেই। বিএনপি জামায়াত জোট তাদের পুরনো স্বভাব বদলায়নি এক চুলো। আগে লুটপাট আর ক্যাডার বাহিনীর তাণ্ডবে দেশ শেষ করেছিল, এখন করছে একটু অত্যাধুনিক পদ্ধতিতে, অদক্ষতা আর নির্মম উদাসীনতার বিষ মাখিয়ে। পুরো জাতি এখন এক কণ্ঠে শুধু একটাই প্রশ্ন করছে, এমন শাসকের কি কোনো অধিকার আছে দেশ চালানোর? এদিকে বাংলাদেশ ফের অশান্ত হতে চলেছে, এমনটাই ইঙ্গিত মিলেছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে নতুন করে রাজনৈতিক সংঘাতের আবহ তৈরি হয়েছে সেই দেশে। গত ২২ জুন ক্ষমতাসীন দল বিএনপি কট্টরপন্থী জামাত ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। এরই মধ্যে ২০২৪ সালে জুলাই-অগাস্ট আন্দোলনের সময় দেশ ছেড়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি চলতি বছরের মধ্যেই বাংলাদেশে ফিরবেন। এই সব ঘটনা প্রবাহ দেখে অনেকে মনে করছেন বাংলাদেশ ফের অশান্ত হতে পারে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে বিএনপির মন্তব্য থেকে পরিষ্কার তারা আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনতে চাইছে। আর তাই যদি লক্ষ্য হয় তাহলে দেশটি ফের উত্তাল হবে, রক্ত ঝরবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ২০২৪ সালের জুলাই-অগাস্টের আন্দোলনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর জামাত ইসলামের ওপর থাকা পুরনো নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ এবং সুপ্রিম কোর্টের রায়ে দলটি নতুন
নতুন করে সংগঠিত হবার সুযোগ পায় 2026 সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জামাত 68টি আসন জিতে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে ফলে বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সামনে দলটি এখন বড় রাজনৈতিক চ্যালেঞ্জ 22 জুন 2026-এ বাংলাদেশের সংসদে বিএনপির সাংসদ রফিকুল ইসলাম জামাত ইসলামী রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানান দলের নাম উল্লেখ না করে তিনি বলেন 1971 সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করা এবং ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা দলগুলিকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয় এবং তাদের সম্পূর্ণ নিষিদ্ধ করা দরকার তিনি বলেন দলের নামে ইসলাম শব্দ থাকলেই সেই দল ইসলামের প্রতিনিধিত্ব করে না পাশাপাশি তিনি মসজিদকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পক্ষেও মত দেন বিএনপির এই দাবির কড়া জবাব দেন জামাত ইসলামীর সাংসদ এটিএম আজহারুল ইসলাম সংসদে তিনি প্রশ্ন তোলেন ধরুন আমাদের নিষিদ্ধ করা হলো তাহলে সেই শূন্যস্থান কে পূরণ করবে আপনারা কি একাই দেশ চালাবেন আপনারা কি একদলীয় শাসন কায়েম করতে চান তিনি আরও প্রশ্ন তোলেন বিএনপি কি আওয়ামী লীগকে আবারও প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে প্রসঙ্গত এই সরকার নতুন রাষ্ট্রপতিকে শপথ নেওয়াতে পারেনি বলেও তারেক রহমান সরকারকে আক্রমণ করে জামাত আসলে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার মনোনীত করেছিল 2023 সালের ফেব্রুয়ারিতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনের নানা স্তরে বদল এলেও তাকে পদে বহাল রাখা হয় তিনি নিজে জানিয়েছিলেন নির্বাচনের পর পদত্যাগ করতে পারেন তবে এখনও তা করেননি 2026 সালের ফেব্রুয়ারিতে তিনিই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে শপথ বাক্য পাঠ করান শেখ হাসিনার পরিকল্পনা এদিকে দেশ ছাড়ার পর প্রথমবার স্পষ্টভাবে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি 5 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি এবং দেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য কাজ করেছি আমার জীবনের প্রায় পুরোটাই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের উন্নয়নের সঙ্গে জড়িত তাই আমি স্পষ্ট করে বলতে চাই সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে আমি এবছরই দেশে ফিরব তিনি আরও বলেন দেশে ফেরার বিষয়ে বিএনপির সঙ্গে কোনো ধরনের গোপন সমঝোতা বা ব্যাকচ্যানেল আলোচনা হয়নি তার মতে গণতন্ত্র ভোটাধিকার ও ন্যায়বিচারের মতো বিষয় কোনো গোপন রাজনৈতিক সমঝোতার বিষয় হতে পারে না যদি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা থাকে তবে তা স্বাধীন ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত